স্বামীর লাঞ্চে বাড়িতে আসেনি। সন্ধে এসেই জান্নাতকে দ্রুত রেডি হতে বলায় অবাক হয় রিজিয়া। মেয়েটা জ্বর থেকে উঠল, এর মাঝে কোথায় যাবি? রেস্তোরাঁয়। শান্ত স্বরে জবাব দিল স্বামীর। কেন? স্বামীর এবার ইতস্তত করছিল। সেদিন জ্বরের ঘরে এটে সেরে খেতে চেয়েছিল, আর অসুস্থ শরীর একটু ফ্রেশ হওয়ার দরকার, তাই ভাবলাম রিভার বিচে নিয়ে যাই ফর ডিনার। বাড়ির সকলে হা করে স্বামীর মুখ দেখে। রিজিয়া ছেলের পা থেকে মাথা পর্যন্ত দেখছে অবিশ্বাস্য নজরে। পর মুহূর্তে মুখটা উজ্জ্বল হয় তার। ঘুরে জান্নাতের চোখে চোখ রাখে। চোখে দৃষ্টি দিয়ে জান্নাতকে তিনি বলতে চায়, দেখছো, আমার ছেলে মানসিক রোগী না। খুশিতে গদগদ হয় তিনি। ছেলেকে ফিসফিসিয়ে বলে, বেশ ভালো সিদ্ধান্ত, মেয়েটার মনটা ভালো হয়ে যাবে। স্বামীর কপাল কুঁচকে মাকে বলে, মন ভালো আবার কি আছে, ও কি খারাপ আছে? অসুস্থ শরীর, ফ্রেশ বাতাসের প্রয়োজন, তাই নিয়ে যাচ্ছে। আর শোনো, এত গদগদ হতে হবে না। আমার বউয়ের কখন কি দরকার সেটা আমি বুঝি। প্রয়োজনে ঘুরতে নিয়ে যাব, তবে অযথা লাই দিয়ে মাথায় তোলার মতো বান্দা আমি নই, ঠিক আছে? রুহি খুশিতে লাফাচ্ছে। এর মাঝে তন্ময় কল দিয়ে উত্তেজিত গলায় বলে, আরে এখন কথা বলতে পারবো না আমি। কেন? মেজো ভাবিকে সাজাবো, ভাইয়া ভাবিকে ডিনারে নিয়ে যাবে। বাপরে, সূর্য কোন দিকে উঠলো? চুপ করো, আমার মেজো ভাইয়া এতটাও আনরোমান্টিক নয়। কল কেটে রুহি জান্নাতকে সাজাতে বসল। আলমারি থেকে শাড়ি, ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে সাজগোজে জিনিসপত্র নামিয়ে বিছানায় ছড়িয়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। জান্নাতের এই উত্তেজনায় হাঁসফাঁস লাগছে, আবার খুশিও লাগছে। লোকটা সত্যিই তাকে নিয়ে ঘুরতে বেরোবে। অনেক বাছাবাছি এবং আলোচনা শেষ করে জান্নাতের যা এবং ননদ তাকে ঘিরে রাঙা একটা সিল্কের শাড়ি পরিয়েছে। রংটা জান্নাতের শরীরের সাথে মিশে গিয়েছে, দেখতে বেশ মোহনীয় লাগছে। গলায় সাদা পাথরের একটা চোকার, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে ঘোমটা টেনে মাথা ঢেকে রুহি পেছন থেকে ভাবিকে জড়িয়ে ধরে গালে গাল লাগিয়ে চেঁচায়, মাশাল্লাহ ভাবি, তোমাকে পুতুল লাগছে, পুতুল। জ্বর থেকে যদি দারুণ কিছু হয় তবে তো জ্বরই ভালো। তোমার প্রতি সপ্তাহে জ্বর হোক মেজো ভাবি, ভাইয়া তোমাকে প্রতি সপ্তাহে ফ্রেশ বাতাস খাওয়াতে নিয়ে যাক। সোহানা ধমকে উঠে রুহিকে। এসব কেমন ফাইজলামি রুহি? অসুখ বিসুখ নিয়ে দাও আবার। রুহি হাসে। জান্নাত নিজেকে আয়নায় দেখে, তাকে সত্যি অপূর্ব সুন্দরী লাগছে। ঠোঁটের ওই টকটকে লাল লিপস্টিকে নজর পড়তে জান্নাতের চোখে একটা দৃশ্য ভেসে ওঠে। স্বামীর এই লিপস্টিক দেখে বলছে, এসব কেন মেঘেছ আবার? রাস্তা পুরুষদের জন্য একটু লাই দিলাম, আর অমনি আকাশে উঠে 12 মেয়েদের মতো লিপস্টিক মাখতে শুরু করলে। সে এক ভয়াবহ দৃশ্য। কল্পনা থেকে টুপ করে জান্নাত মাটিতে পড়ে। ঘাবড়ে গিয়ে রুহিকে বলে, লিপস্টিকটা মুছে দাও না আপু, এটা নিয়ে বকবে আবার। যখন বকবে তখন মুছে ফেলো, এখন চলো। শ্যামা গাল ফুলিয়ে আছে। সেও মেজো ভাইয়া আর ভাবির সাথে ডিনারে যেতে চায়। রিজিয়া মুখ ঝামটা দিয়েছে ছোট মেয়ের এই অবুঝপনা দেখে। সায়ন মেরেছে মাথায় গালটা। আহাম্মক, ভাবির এই দিনটা নষ্ট হবে। বিয়ের পর প্রথম ভাবি আর ভাইয়া ঘুরতে যাচ্ছে পাবলিক প্লেসে, তুই আরেকদিন যাস। রুহি দুহাতে আগলে ধরে তার মেজো ভাবিকে নিয়ে নিচে নামলো। স্বামীর ফোনে কিছু একটা করছিল তখন। হঠাৎ মাথা তুলে তাকাতেই তার দৃষ্টি স্থির হয় ছোটখাটো গোলগাল মুখটা থেকে, আর নজর সরল না তার। জান্নাত স্বামীর দৃষ্টি পড়তে পারছে না। লোকটা কি রাগ করেছে এভাবে এত সাজাতে? অস্বস্তি নিয়ে সে ঘুমটা টানতে ব্যস্ত। রুহি তখন জোর গলায় বলে, ও ভাইয়া, ভাবিকে আমি সাজিয়ে দিলাম, দুজনের ছবি টবি তুলো, আমরা দেখব। না সাজলে ছবি ভালো। হ্যালো সবাই, মোস্ট বেটের সাথে আমার এক্সপেরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে, সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি। এটি একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্ট বেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোস্ট বেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা এবং 7 দিন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড
KDR88 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। না সাজলে ছবি ভালো আসবে না। স্বামীর জান্নাতের মুখ থেকে দৃষ্টি ফেরায় না তখনও। রিজিয়া এসে জান্নাতের হাতে একটা রসুন দিয়ে দেয়, স্নেহের সাথে বলল, রাত বেরিতে বাইরে যাচ্ছ, এটা এটা হাত থেকে ফেলো না। ঘুমটা তো সামলাতে পারছো না, হিজাব বাঁধবে নাকি? রুহি মায়ের দিকে কপাল কুঁচকে তাকায়। পুরোটা সাজ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ভদ্রমহিলা। মেজাজটা রুহির পুরোটা খারাপ হলো যখন দেখলো জান্নাত শাশুড়ির কথায় বাধ্য বউয়ের মতো রাজি হয়, কিন্তু রুহির মেজাজটা ঠান্ডা বানিয়ে দেয় তার মেজ ভাই। স্বামীর তাড়া দিচ্ছিল জান্নাতকে, বলছিল, দেরি হয়ে যাচ্ছে, চলো। গাড়িতে দুজনেই চুপচাপ। জান্নাত চোখ বড় বড় করে জানালা দিয়ে রাতের বরিশাল নগর দেখছে। একেবারে সদর রোড হয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি নদীর পাড়ে। হঠাৎ তার হাতের উপর হাত রাখে স্বামীর। জান্নাত তাকাতেই বলে, শীত লাগছে, চাদর বের করো। জান্নাতের শীত লাগছে, চাদরটা জড়িয়ে নেয় ভালো করে। এরপর দেখতে থাকে স্বামীকে। লোকটার মনোযোগ ড্রাইভিং এ। আজ এই লোকের কি হলো? প্রশ্নটি শুধু ঘুরপাক খাচ্ছিল জান্নাতের অতটুকু মাথায়। নদীর পাড়ে দোতলা রেস্তোরাঁটি, ছাটকাট চোখ ধাঁধানো, সবটুকুতে শৈল্পিক একটা ব্যাপার রয়েছে। স্বামীর পিছু পিছু জান্নাত দোতলায় উঠল। এখান থেকে নদীটা চমৎকার লাগছে। ওরা টেবিল বুক করেছে একেবারে এক কোণে, বাহারি রঙের পর্দা ঘেরা নিরিবিলি ওই কোণটা। জান্নাতের নরম হাতটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে এগিয়ে চলছে স্বামী। জান্নাত চোখ ঘুরিয়ে ঘুরিয়ে শুধু চারপাশটাই দেখছিল মনোযোগী ভঙ্গিতে। এ ধরনের পরিবেশের সাথে তাদের প্রথম পরিচিতি। হঠাৎ পা থামে স্বামীরের। জান্নাতও দাঁড়িয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে সামনে তাকায়। ওদের মুখোমুখি একটা জুটি দাঁড়িয়ে পড়েছে। তারাও চোখ বড় বড় করে ওদের দেখছে। স্বামীর এক পলক তার সামনে দাঁড়িয়ে পড়া মেয়েটিকে দেখে জান্নাতকে বলে, গিয়ে বসো জান্নাত। জান্নাত চুপচাপ এগিয়ে যায়। আগন্তুক মেয়েটিও তার পার্টনারকে নিজেদের টেবিলে বসতে বলে স্বামীর দিকে তাকায় নিরুদ্বেগ ভঙ্গিতে। ঘুরে এক পলক জান্নাতকেও দেখে, তারপর বলে, এই তো মুরগি, পিচ্ছি খুব। বয়স কত? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মুরগি বলেছি বলে রাগ দেখাচ্ছ? উপ সরি, তবে মুরগি তো। স্বামীরে বের দাঁতে দাঁত চেপে বলে, আর ওই বুঝি তোমার বলদ? ইউর সো ফাস্ট। কেন? তোমরা ছেলেরা ডিভোর্সের 2 মাসের মাথায় মেয়ে জুটিয়ে বিয়ে করতে পারবে, মেয়েরা কি করবে? ডিভোর্সের পরে বিধবার বেশে ঘুরবে, ইদ্যত পালন করবে। না না, তা কেন? তা তোমার এই বলদ মানতে পারে তুমি সপ্তাহে 6 দিন নাইট ডিউটি করো? সে আমাকে বোঝে, সে ভদ্রলোক, শিক্ষিত। গ্ল্যাড টু নো দ্যাট আমি অত শিক্ষিত নই। বাই দ্য ওয়ে, শি ইজ জান্নাত, মাই ওয়াইফ। হ্যাঁ, একটু পিচ্ছি। মেয়েটি আরো এক পলক জান্নাতকে দেখে মুখ ভেঙচিয়ে স্বামীকে পাশ কাটিয়ে চলে যায়। স্বামীর অস্ফুটে একটা গালি দিয়ে সোজা গিয়ে বসে পড়ে জান্নাতের পাশে। জান্নাতুল এতক্ষণ স্বামীর আর মেয়েটাকে দেখছিল। স্বামীর গিয়ে পাশে বসাতে বলে, কে উনি? গভীর মনোযোগে মেনু কার্ড দেখছিল স্বামীর। চোখ না তুলেই জবাব দেয়, ও ফারিন। তুমি জানো ওকে জান্নাত? জান্নাত আবারও তাকায় দূরে একটা টেবিলে অন্য একটি ছেলের সাথে বসে থাকা মেয়েটির দিকে। আচমকা মনটা হু হু করে উঠে জান্নাতের। এই মেয়েটা তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হয়েছে। তাকে যেভাবে স্বামীর ছোঁয়, এই মেয়েটাকেও ওভাবে একদিন ছুঁয়েছে। এগুলো ভেবে ভেবে একা একাই অতটুকু মনটা কাঁদতে থাকে তার। বিয়ের সময় এসব নিয়ে ভাবেনি, অযথা এই জটিল বিষয় নিয়ে ভাবার মতো মানসিকতা তার তৈরি হয়নি তখন। তবে আজ হঠাৎ মন খারাপ হয়। কিন্তু ডিভোর্সি পুরুষ তো সে জেনেই বিয়ে করেছে। এখন এসব নিয়ে ভেবে কি হবে? জান্নাত নিজেকে নিজেই বোঝায়। আবার আসে 1.25 ঘন্টায়। ততক্ষণ জান্নাত আর স্বামী নদী দেখেছে। নদী দেখার নামে স্বামীর তার বায়ার্সদের সাথে কথা বলেছে ফোনে, জান্নাতের কাঁধে হাত রেখে। আর জান্নাত ঘাট ঘুরিয়ে ঘুরিয়ে ফারিনকে দেখেছে। মেয়েটা সুন্দরী। আচ্ছা, স্বামী কি এখনো এই মেয়েটার কথা মনে করে? এসব ভেবে ভেবে জান্নাতের মাথা খারাপ হচ্ছে। আজ এখানে না আসলেই বুঝি তার ভালো হতো। খাবার সামনে নিয়ে বসে থাকতে দেখে স্বামীর বলল, কি হয়েছে? সবসময় তো এখানে যাবো ওখানে যাবো করো, আজ তো ঘুরতে এলে ভালো লাগছে না? ওয়াশরুমে যাব। ওদিকটায় যাও।
জান্নাত একটু হালকা হতে ওয়াশরুমে যায়। মাথা থেকে ওই মেয়েটাকে ঝেড়ে ফেলতে হবে পুরোপুরি, কিন্তু বিধিবাম। ওয়াশরুম থেকে বেরোতেই করিডোরে দেখা হয় ফারিনের সাথে। জান্নাত অতিশয় বিব্রত হয়ে ফারিনকে পাশ কাটিয়ে যেতে নিলে ফারিন ওর পথ আটকায়। দাঁড়াও। জান্নাত দাঁড়ায়, চমকে ওঠে। ফারিন ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, বয়স কত? 17। ফারিন তার ছেলের হাসি হাসে। 17। কোন ক্লাস? এসএসসি 2023। এখন কোন কলেজে পড়ো? পড়ছি না। কেন? জান্নাত কথা বলে না। ফারিন এবার হেসে ফেলে, পরপর হাসি থামিয়ে রাগে ফেটে পড়ে। ওই উন্মাদটা তোমার পড়াশোনা থামিয়ে দিয়েছে, তাই না? ও গড। আচ্ছা, ওকে আসাইলামে পাঠাও না কেন? মাই গুডনেস, ওর থেকে ছুটে এসেছি আমি, নইলে লাইফটা আমার শেষ হয়ে যেত। জান্নাত বিব্রত স্বরে বলে, আপনি পথ ছাড়ুন আমার। ফারিন ছাড়ে না। তার কৌতূহলী নজর জান্নাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, বলে ওঠে, নিশ্চয়ই গ্রামের মেয়ে। জি। ফিসেল হাসলো ফারিন। ঠিকই ধরেছি। অ্যাজ ইউজুয়াল গ্রামের মেয়েদের মেরুদণ্ড থাকে না। কুমারী হয়েও ডিভোর্সি পুরুষের বিয়ে করে নির্দ্বিধায়। বড়লোক পেলেই হলো আর কি। উনি ওই যে খুব টাফ হচ্ছে না এত বড় লোককে সামলানো। ওই পাগল বেডেও ডমিনেট, সার সেন্সাম, শুধু নিজেরটাই বোঝে। আফসোস তোমার জন্য। জান্নাতের মনে হচ্ছিল সে কেঁদেই ফেলবে। ঠিক তখনই স্বামীর আসে, ফারিনকে দেখে ধমকে বলে, কি করছো তুমি ওর সাথে? ফারিন হাসে, পরপর তাচ্ছিল্য করে বলে, তোমার বউকে দেখছিলাম, অসুস্থ লাগছে তোমার বউকে। বাচ্চা হবে নাকি? আমার কাছে নিয়ে এসো তবে, আমি চেম্বার নিয়ে বসছি পপুলার গাইনোলজি ফারিন রহমান, তোমার বউকে দেখে দিব। পড়শি এসেছে রূপাতলি থেকে। পড়শিকে নিয়ে এসেছে জান্নাতের বাবা মহসিন। তিনি এসেছিলেন জান্নাতের অসুখ দেখতে। 1 কেজি আঙ্গুর, 1 কেজি মালটা আর 2 কেজি মিষ্টি নিয়ে এসে মেয়েকে দেখে পিতার দায়িত্ব পালন করে জামাই বাড়িতে দুপুরের খানা খেয়ে বিকেলে 4টার বাসে চলে গিয়েছেন কদমতলা। স্বামীর অবশ্য জামাই হিসেবে শ্বশুরের কাছে সেরা। প্রতিবার এলে জান্নাতের হাত দিয়ে 2-3 হাজার করে টাকা শ্বশুরকে দেয়। খুবই উপযুক্ত কামাইদার সামাজদার জামাই পেয়েছে মহসিন। সে তার জামাইয়ের প্রশংসা জনে জনে করে বেড়ায়। কথা বলে জামাইয়ের পক্ষ নিয়েই কথা বলে। জান্নাতকে এবারও বুঝিয়ে গেছেন। পড়তে চায় বলিয়ে ঘ্যান ঘ্যান করতে না করে গেলেন। মহসিন গেলেও পড়শি যায়নি। ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা শুরু হবার আগে আগে তার খুব ইচ্ছে হয়েছে জান্নাতুল আপুর কাছে এসে 2 দিন থাকার। অবশ্যই বাড়িতে আসলে পড়শি খুব অস্বস্তি হয়। এই বাড়ির ঝকঝকে পরিবেশে চোখ ব্যথা করে তার। জান্নাতুল আপুর নিশ্চয়ই অভ্যেস হয়েছে এখানে থেকে থেকে। তবে এ বাড়ির সব লোক খুব ভালো। স্বামীর দুলা ভাই রাগী হলেও তিনি ভালো। খুব সুন্দর করে কথা বলে পড়শির সাথে। আপুকে নিয়ে সবসময় চিন্তা হতো পড়শির, এখন আর চিন্তা হয় না। এখানে আসলে সে রুহির রুমে থাকে। শ্যামা মেয়েটার না কুচো, পড়শির ওকে তেমন পছন্দ নয়, তাই ওর কাছে খুব একটা যায়ও না। রুহি আপু মিশুক, তাই রুহির সাথেই লেপতে থাকে এখানে এলে। আপাতত রুহি বাড়িতে নেই, টিউশন নিতে গিয়েছে। বেলা 3টার কাছাকাছি। গেছো মেয়ে পড়শি এই সময়ে আম বাগান পেয়ারা বাগান চষে বেড়ায়। আর এই বাড়িতে বেলা 3টায় সবাই ভাত ঘুম দেয়। এটা খারাপ অভ্যেস। বাড়িটা এখন ফাঁকা মনে হচ্ছে, যে যার ঘরের দোর লাগিয়ে ঘুমোচ্ছে। পড়শির একঘেয়েমি লাগছিল, তাই হেঁটে জান্নাতের ঘরের দিকে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। দুলাভাই আছে ভেতরে, তাই পড়শি আর নক করলো না। হেঁটে সোজা চলে গেল ছাদে। সায়ন পড়শিকে দেখতে পেয়ে হাত থেকে সিগারেট ফেলে জুতা দিয়ে পিষে দাঁড়িয়ে রইল। পড়শি দুলাভাইয়ের এই ভাইয়ের সামনে খুব একটা যায় না, তার বিশেষ কিছু কারণ রয়েছে। সায়নকে ওভাবে ওখানে দেখে পড়শি মাথায় ওনা টেনে নিয়ে ঘুরে দাঁড়ায়। পেছন থেকে ভারী স্বর বলে ওঠে, সুইট। আমি সুইটু নই, পড়শি। নিচু স্বরে তৎক্ষণাৎ জবাব দেয়। হাসে সায়ন, কিছুক্ষণ হেসে বলে, ওহ পাড়াপড়শি, তাদের দিকে তাকাও পিচ্ছি। পড়শি ঘুরে সায়নের দিকে তাকায়। দুলাভাইয়ের এই ভাইটাও দুলাভাইয়ের মতো লম্বা, তবে চুলগুলো ঝাঁকড়া। চোখে কালো একটা ফ্রেমের চশমা। চেহারার গড়ন কিছুটা দোলাভাইয়ের মতোই। দোলাভাইয়ের চুল ট্রিম করে ছাটা, নয়তো পাশাপাশি দোলাভাইকে একই রকম লাগতো। সায়ন পা থেকে মাথা পড়শিকে দেখে বলে, সে বিয়ের সময় দেখেছি তোমাকে। কিসে পড়ো পিচ্ছি? ক্লাস 8। রোল কত? 6। বাহ, বেশ ভালো। কোন সাবজেক্ট বেশি পছন্দ? অঙ্ক। দারুণ। আচ্ছা একটা কথা বলবো?
তুমি সেজ ভাবির মামাতো বোন, তাই না? জি। তবে চেহারা তো সেম টু সেম কিভাবে হয়? মানে মনে হয় আপন বোন। জানি না। সায়ন হাসে থামিয়ে বলে, আচ্ছা, সাদা এসেছিল কোনো পিচ্ছি? হাঁটতে। হাঁটবে? আচ্ছা হাঁটো, আমি যাই। সায়ন চলে যায়। যাওয়ার আগে বলে, আসার সময় দরজা লক করে এসো সুইটি। আমি সুইটি নয়, পরশি। আবারও নিচু স্বরে তৎক্ষণাৎ জবাব দেয় পড়শি। সায়ন এবারও হাসে। ওহ, ওকে। পরশি, সুন্দর নাম। কে রেখেছে? জানি না। সায়ন চলে যাওয়ার পরে পড়শি ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে 12টা সিগারেটের টুকরো। এগুলো ওই সায়ন বলে লোকটা খেয়েছে। আপুর কাছে পড়শি শুনেছে এবারে সব ছেলে প্রচুর সিগারেট খায়। আসরের আজান দিলে পড়শি ছাদ থেকে নেমে সোজা হেঁটে জান্নাতের ঘরে গিয়ে দেখতে পায় দরজা খোলা। স্বামীর জান্নাত উঠেছে। স্বামীর এখন অফিসে যাবে। পড়শি দরজার বাইরে দাঁড়িয়ে বলে, আইব দুলাভাই। গলার টাই বাঁধতে বাঁধতে স্বামীর সামান্য হেসে বলে, এসো। পড়শি ভেতরে ঢুকে। জান্নাত আসরের নামাজ আদায় করে উঠেছে। পড়শিকে দেখে বলল, পায়েস খাবি এখন? দুপুরে তো খেলি না। সন্ধ্যায় খাবো আপু। হাতে ফোন তুলে নিয়ে স্বামীর জান্নাতকে বলে, আজ আসতে একটু দেরি হবে জান্নাতুল, অনেক রাত হবে। পড়শির কিছু লাগলে আমাকে ফোন করো। জান্নাত মাথা নাড়ায়। পড়শি জান্নাতের বেলকুনিতে ঢুকে ফুল গাছ দেখছিল। সেই ফাঁকে স্বামীর জান্নাতকে চুমু খেয়ে ওর কানে ফিসফিসিয়ে বলল, একটু রাত হবে, ঘুমিয়ে পড়ো না আবার। জান্নাত মাথা নিচু করে সামান্য হাসে। পড়শি বেলকুনি থেকে বেরিয়ে দোলাভাই আপুকে চুমু খাচ্ছে দেখে আবারও বেলকুনিতে ঢুকে পড়ে। স্বামীর চলে গেলে পড়শি মজার ছলে বলে ওঠে, আমি কিছু দেখিনি কিন্তু। পেকেছিস পড়শি, আয় এখানে বস। পড়শি বসে। জান্নাত পড়শির মাথায় তেল লাগিয়ে দিতে দিতে বলল, মামি ফোন করছে, কথা বলবি? না। না কেন? মাথা খারাপ করে দে আপু, ভালো লাগে না এত কথা বলতে। জান্নাত হাসে, বলে, মামি একটু বেশিই কথা বলে। শুধু বেশি কথা বলে। কি বলে জানো? সাজিসনি কেন জামাইয়ের ভাই বোনদের সাথে গিয়ে? নাচিসনি কেন সায়নের সামনে যাবি? গল্প করবি? মা পুরো পাগল আপু। জান্নাত অবাক হয়ে পড়শিকে ঘুরিয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলে, ছোট দাদার সাথে গল্প করতে বলে কেন? কি জানি, বলে সায়নের সামনে সেজে গুজে যাবি। জান্নাত দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলে। মামি তাকে একবার বলেছিল, তোর দেবরের বিয়ের কথা তুললে আমগো পশুরির কথা বলিস জামাইয়ের লোকে, জান্নাতুল। ঘন ঘন মাথা নেড়ে পড়শির চুল বেনি করতে করতে জান্নাত বিড়বিড় করে, সাজতে হবে না, এবাড়ির ছেলের বউ হতে হবে না তোকে, পড়াশোনা কর। কিছু বললে আপু? না, চল উঠ, আমি রান্নাঘরে যাবো। আর শোন, ছোট দাদার সামনে যাবি না সহজে, মাথায় কাপড় দে। একটা বড় দুর্ঘটনা ঘটেছে। চৌধুরী বাড়ির পরিবেশ থমথমে। জমির মামলায় রায় বেরিয়েছে। জিতেছে হাওলাদার বাড়ির লোক। ওই ব্যারিকেড দেওয়া 1% জমি তাদের। জজ রায় দিয়েছে 45 লক্ষ টাকা জমি হাতছাড়া হয়ে যাওয়ার শোক চারটিখানি কথা নয়। চৌধুরী বাড়ির পুরুষগুলোর মন মেজাজ ঠিক নেই। ফুলে ফেপে এমন অবস্থা হয়েছে ক্ষোভে যে কেউ একটু খোঁচা দিলেই ধুমধুমা লেগে যাবে। এই থমথমে পরিবেশ পড়শি ভালো লাগছে না। নিচতলায় স্বামীর রাজন আর সাফায়েত ফোনে উকিলের সাথে কথা বলছে। ডাইনিং রুমে পড়শি ভাত খাচ্ছিল রাতে। তাকে বেড়ে খাওয়াচ্ছে সোহানা, রেজিয়া আর জান্নাত রান্নাঘরে। রেজিয়া দুধ গরম করছে, জান্নাত চা বানাচ্ছে স্বামীর জন্য। সায়ন এসে পড়শির পাশের চেয়ার টেনে বসলো। সে তখনও খায়নি। লোকটাকে দেখে পড়শি দ্রুত মাথায় কাপড় টানলো ওনা দিয়ে। সায়ন ওকে দেখে হেসে বলে, যত বড় মুখ না তত বড় ঘন্টা। রেজিয়া হাসে, বলে, একবারে মেজ বউয়ের মতো ভারী মিষ্টি মেয়ে। সায়ন দুষ্টুমি করে পড়শির ঘুমটা নামিয়ে দিয়ে বলে, তুমি খুব পিচ্ছি সুইটি, আমার সামনে ঘন্টা দিতে হবে না, পিচ্ছির মতন থাকো। আমি সুইটি নয়, পড়শি। আবারও মেয়েটার বাচ্চার মধ্যে হেসে ওঠে সায়ন। জান্নাত ওদের দেখছে। সায়ন দুষ্টুমি করে রিজিয়াকে বলে, কি বললে মা? মেজ ভাবির মতো? তা একে তোমার ছোট বউ বানিয়ে আনি? কি বলো, ভাইয়ার মতো বাল্যবিবাহ করি? সোহানা রিজিয়া হেসে ফেলে। পড়শি ফ্যাকাশে মুখ করে জান্নাতের দিকে তাকাতেই জান্নাত বলে, মজা করছে। পড়শি খেয়ে উঠে যায় দোতলায়। তার গোছগাছ করতে হবে। আগামীকাল খুব সকাল এসে রওনা দেবে রূপাতলি।
রিজিয়া সায়নকে বলে, তোর বাবা আর ভাইয়েদের মুড ঠিক হয়েছে? না, দেখলাম উকিলকে যা নয় তাই বলে গালাগালি করছে। রিজিয়া এবার চিন্তিত ভঙ্গিতে জান্নাতের দিকে তাকায়, নরম গলায় বলে, আজ মেজাজ খুব একটা ঠিক নেই, বুঝতেই পারছো। উল্টোপাল্টা কিছু করো না কেমন? সায়ন মায়ের কথা শুনে হাসে, বিদ্রুপ করে বলে, ভাবি তো কিছু করার সুযোগই পায় না। স্বামীর মেজাজের প্রথম শিকার হয় শ্যামা। পড়াশোনা রেখে নেটফ্লিক্সের রোমান্টিক সিরিজ দেখছিল দেখে চড় খেয়েছে স্বামীরের হাতে। নায়কটা যখন নায়িকার ঠোঁটে গাঢ় চুমু খাচ্ছিল ঠিক তখনই নজরে পড়ে স্বামীরের। দোতলায় উঠে শ্যামাকে প্রথমে চড় মেরে কিছুক্ষণ ওর উপর চেঁচামেচি করে ঘরে ঢোকে। জান্নাত গিয়ে শ্যামাকে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদে না শ্যামা? ভাইয়া হাওলাদার বাড়ির ওপর রাগ আমার উপর ঝাড়লো ভাবি। কাঁদতে কাঁদতে হাঁপাতে হাঁপাতে শ্যামা বলে, নাক বেয়ে সর্দি ঝরছে তার। রুহি ফোন নিয়ে ঘরে ঢুকে সোজা বেলকুনিতে চলে যায়। তন্ময় কলটা রিসিভ করে বলে, ওদিকের অবস্থা কি? সবার মাথায় খুব রাগ, শ্যামাকে মারলো ভাইয়া। তন্ময় কিছুক্ষণ চুপ করে থেকে বলে, এত মেজাজ গরম করার কি আছে বুঝি না। আরে চৌধুরী বাড়ির মেয়ে হাওলাদার বাড়ির বউ হলেই তো মিলে মিশে জমিটা ভোগ দখল করা যাবে, সিম্পল। এক কাজ করি, আমি কালই প্রস্তাব নিয়ে আসি। রুহির ভালো লাগছিল না তন্ময়ের ফাজলামি। সে কলটা কেটে দিয়ে পড়শির পাশে গিয়ে শুয়ে পড়ে। বারান্দায় তখন সায়নের গলা শোনা যায়, কাকে যেন ফোনে বলছে, প্লিজ জান, কলটা কেটো না। বললাম তো ফোনটা সাইলেন্ট করা ছিল, সরি। পড়শি মুখে ওড়না চেপে হাসে সেসব শুনে। স্বামীর রাগের দ্বিতীয় শিকার ছিল জান্নাত। শ্যামাকে ঠান্ডা করে ওর চুল বেঁধে দিয়ে জান্নাতের ঘরে ঢুকতে দেরি হয়। স্বামীর চেঁচিয়ে ওঠে, কোন চুলায় ঢুকে বসেছিলে? রাত 11টা বাজে, ঘর আসতে মন চায় না নাকি? শ্যামার কাছে ছিলাম, কাজ ছিল। ভয়ে ভয়ে জবাব দিয়ে দ্রুত বিছানা ঠিক করে। পিল খেয়ে শুয়ে পড়ে জান্নাত। স্বামীর একের পর এক সিগারেট শেষ করেছে বেলকুনিতে দাঁড়িয়ে। মাথাটা ঠান্ডা হচ্ছিল না তার। 45 লক্ষ টাকা মুখের কথা না। রাগে কিছুক্ষণ নিজের চুল টানলো, তারপর এসে শুয়ে পড়লো জান্নাতের পাশে। জান্নাতকে ঘুরিয়ে নিয়ে তাড়াহুড়ো লাগিয়ে কাছে টানলো আজ। মাথাটা একটু হালকা করতে হবে। জান্নাতের অস্বস্তি হচ্ছিল, তাকে বাধা দেওয়ার সাহস পেল না। লোকটার মেজাজ ঠিক নেই আজ। আতঙ্কে নিশ্চুপ হয়ে রইল পুরো মেয়েটা। স্বামীর জান্নাতের ব্লাউজের বোতাম টানাটানি করে খুলতে না পেরে বিরক্ত হয়ে রেগে মেগে বলল, ধাত্তেরি কি, একটু সাহায্য তো করতে পারো, সব শিখিয়ে দিতে হয়, ননসেন্স। টানাটানিতে বোতামটাই ছিঁড়ে ফেলল। তৎক্ষণাৎ জান্নাতের চোখে পানি এলো। আলগোছে মুছে নিল এক হাতে। সকালবেলা চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে জান্নাতের। ধরফড়িয়ে উঠে বসে দেখে স্বামীর পাশে নেই। ঘড়িতে সময় দেখে সকাল 9টা। এত বেলা অবধি ঘুমিয়েছে সে। ফজরের নামাজ পড়া হয়নি। নিজেকে নিজেই বকা দিয়ে জান্নাত দ্রুত গোসল সেরে ভেজা চুল ঘুমটা নিচে ঢেকে ঘর থেকে বেরোয়। পড়শির সাথে দোতলার করিডোরে দেখা হলে পড়শি বলে, আপু, মাইমা যেতে দিচ্ছে না আজ বিকেলে, কিন্তু আমি যাবই বলে দিচ্ছি। পড়শি কিসের শব্দ? এত তোর দুলাভাই কাউকে বলছে? জানি না আপু, আমাদের মেয়েদেরকে বাইরে যেতে বারণ করেছে দুলাভাই। সম্ভবত পেছনের ওই বাড়িটার সাথে ঝামেলা। সকালবেলাতেই ধুমধুমা লেগে গিয়েছে। হাওলাদার বাড়িতে তন্ময়, মেধার বাবা মোশাররফ হাওলাদারের নির্দেশে তার বড় দুই ছেলে তায়েফ আর মারুফ ওই 1% জমিতে সাইনবোর্ড লাগিয়েছে মালিকানার। শুধু তাই নয়, কোথা থেকে ঢোল জোগাড় করে বাজাচ্ছে। এলাকায় মাইকিং করে ঘোষণা করেছে শুধুমাত্র স্বামীরদের খোঁচাতে। স্বামীর স্থির হয়ে থাকতে পারেনি। তীব্র ক্রোধ নিয়ে বাইরে গিয়ে গালি দিয়েছে তাইফ আর মারুফকে। ব্যাস, অমনি ঝামেলা লেগে গেল। মেয়েরা কেউ ঘর থেকে বেরোয়নি। সবাই দোতলায় গিয়ে বারান্দা থেকে দেখছে পুরুষদের ঝগড়া। মাঝখানে কাঁটাতারের বেড়া, দুপাশে দুই বাড়ির লোক। জান্নাত গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে মেধাকে খুঁজছে। মেধা আপু তার এনজিওর কাজে ঢাকা গিয়েছিল শুনেছে, ফেরেনি। সারাফাত তর্ক করছে মোশাররফের সাথে, তাইফের সাথে রাজন, আর স্বামীর তর্ক করছে মারুফের সাথে। চেঁচামেচিতে অন্য সবার কথা স্পষ্ট না শোনা গেলেও স্বামীর আর মারুফের তর্কাতর্কি শোনা যাচ্ছে। স্বামীর বলছে, সাহস থাকলে কাটাতার এই পাশে এসে কথা বলো। মারুফ বলছে, তোর সাহস থাকলে তুই আয়। দুই পক্ষ থেকে সায়ন আর তন্ময় সবাইকে থামানোর চেষ্টা করছে, তবে কেউই থামছে না। জান্নাত শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ায়, মুখটা মলিন করে বলে, মারামারি করবে না তো আম্মা? জানি না বৌমা,
আমার আর ভালো লাগছে না। সোহানা গিয়েছিল রাজনকে বোঝাতে, সেও ধমক খেয়ে ঘরে এসেছে। রুহি অবস্থা বেগতিক দেখে ফোন নিয়ে ছুটে যায় আড়ালে, কল করে তন্ময়কে। তন্ময় রুহির কল পেয়ে আড়ালে গিয়ে কলটা রিসিভ করে বলে, এখন ফোন দিচ্ছ কেন? আচ্ছা, তোমার বাবা ভাইয়েরা এত টক্সিক কেন তন্ময়? মামলায় জিতেছে ভালো কথা, এত উৎসব করতে হবে কেন? শুধুমাত্র আমার পরিবারকে জ্বালানোর জন্য? এখন এসব বলার সময় রুহি? দেখছো আমি থামানোর চেষ্টা করছি। তোমার বাবা ভাইয়েরাও কম টক্সিক নয় রুহি, সেটা ভুলো না। রাখো। তন্ময় হুট করে কল কেটে দিলে রুহি মুখ ফুলিয়ে থাকে। ওদিকে আরেক কাণ্ড তখন। কাঁটাতারের মধ্যে থেকে স্বামীর আর মারুফ একে অপরের কলার চেপে ধরেছে। কাউকে সরিয়ে আনা যাচ্ছিল না। জান্নাত তখন দৌড়ে নিচে গেল। ওর শাশুড়ি পেছন থেকে এত ডাকছে, ও শুনলই না। সদর দরজা খুলে সোজা ছুটল বাগানে। শ্বশুর ভাসুরের রাগী দৃষ্টি এড়িয়ে গিয়ে স্বামীরের পাশে গিয়ে দাঁড়িয়ে স্বামীরকে ধরে টানল। মিহির স্বরে ডাকল, বাড়িতে চলুন, ওরা কলার ছাড়ুন। স্বামীর মারুফের কলার থেকে হাত সরিয়ে হতবম্ব হয়ে জান্নাতের দিকে তাকায়। মুহূর্তেই চেঁচামেচি থেমে যায়। হাওলাদার বাড়ির পুরুষগুলো ড্যাব ড্যাব করে জান্নাতকে দেখে। স্বামীরের বউকে তারা এই প্রথম দেখল। স্বামীরের চোয়াল শক্ত হলো। আশেপাশে একবার চোখ বুলিয়ে গটগট করে হেঁটে সে অন্দরমহলে ঢুকলো গিয়ে। রাজন আর সারাফাতও চলে গেল। সায়ন এসে জান্নাতকে বলে, তুমি এলে কেন ভাবি? এবার ভাইয়ের বকা খাবে। জান্নাত জানতো সে বকা খাবে, সে প্রস্তুত। মাথায় ঘোমটা টেনে সোজা অন্তর্মহলে ঢুকতে স্বামীর চেঁচায়, কত বড় সাহস তোমার! একটা কথা বলে মাথায় থাকে না নাকি? বেয়াদব! ওখানে কেন গিয়েছিলে? ও বাড়ির দামড়া ছেলেগুলোকে ওই মুখটা দেখাতে? ধমকে ধমকে কেঁপে উঠে চোখ মুখ খিচিয়ে নেয় জান্নাত। তবুও বলে, আপনি মারামারি করতেন যে, তো থানা পুলিশ হতো। বলে জান্নাত ভয় কাঁপে। স্বামীর ওকে দেখছে, চোখ দুটো লাল হয়ে আছে রাগে। নিজেকে বহু কষ্টে সামলায় সে। অতঃপর দত্তই তার চেপে জান্নাতকে বলে, ফের এমন ফাসলাম যেন না দেখে। ছোট ছোট মতো থাকবে। বলে এক ঝটকায় জান্নাতের হাত ছেড়ে দিয়ে চলে যায় দোতলায়। জান্নাত চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা পড়শির চোখে চোখ পড়ে তার। এতক্ষণ আপুকে বকা খেতে দেখে মনটা ছোট হয়েছিল পড়শির। জান্নাতের চোখে চোখ রাখে না সে। ছুটতে ছুটতে ভেতরে চলে যায়। পিক পিক আওয়াজ তুলে ফোনটা লাগাতার বেজে চলেছে। রুহি উপর হয়ে শুয়ে আছে। বিকেল পেরিয়ে সন্ধে তখন। সারাদিন রুহি এভাবেই শুয়েছিল। তন্ময়ের ফোনটা রিসিভ করেনি। আজ হাওলাদার বাড়ির তায়েফ আর মারুফ ভাইয়ের জন্য মেজ ভাবিকে বাড়ির সবার সামনে বকলো ভাইয়া। যদি না ওনারা উৎসব করত, না তো ভাইয়া ওদের সাথে ঝগড়া করতে যেত, না তো জান্নাত কাঁটাতারের বেড়ার ওখানে যেত ভাইয়াকে থামাতে। মনটা বিক্ষিপ্ত রুহির ভীষণ। তন্ময়ের সাথে কথা বলতে ইচ্ছে করছিল না। 37 বারের বার রুহি কলটা রিসিভ করতেই তন্ময় ওপাশ থেকে রেগে মেগে বলে, চুপচাপ ছাদে আয় রুহি। তুমি? ছাদে আয়। কল কাটে তন্ময়। উঠে বসে রুহি। ভয়ে তার হাত পা কাঁপছে। ভাইয়ারা বাড়িতে থাকলে আজ রুহি শেষ। দ্রুত মাথায় ওড়না টেনে ঘর থেকে বেরিয়ে সোহানাকে বলে, বড় ভাইয়া কোথায় ভাবি? অফিসে। আর মেজো ভাইয়া? সেও অফিসে। আজ তো ওরা ঢাকা যাবে, 9টায় লঞ্চ। তার আগে কিছু এমার্জেন্সি কাজ সেরে আসতে গিয়েছে। ছোট ভাইয়া? সায়ন ফুটবল খেলতে গিয়েছে স্টেডিয়ামে, ফেরেনি এখনো। রুহি স্বস্তি নিঃশ্বাস ফিরে ধীরে ধীরে ছাদে ওঠে। ছাদের দরজা খুলে বাইরে পা রাখতেই তন্ময় হ্যাচকা টানে ওকে কাছে নিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল। চোখ দুটো বড় বড় করে রুহি ঘন ঘন শ্বাস ফেলে। ওদিকে তাকিয়ে আছে রগি দুটো চোখ। তন্ময় দত্তের দাঁত চেপে বলে, ফোন ধরছিস না কেন? রুহি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, তুই তো কারি করছো কেন? কেন? পিচ্চিকাল থেকে তো তুই করেই বলতাম, তুমি করে তো 4 দিন হয় বলছি। এখানে কেন এসেছো? মরতে চাও? ফোন ধরিস না কেন? এত ঝামেলা দেখে ব্রেকআপ করার কথা ভাবছিস নাকি আমার সাথে? রুহির চোখে পানি আসে। নাক টেনে বলে, কিচ্ছু হবে না তন্ময়। দেখলে আজ কি হলো? জানাজানি হলে খুনাখুনি হবে শিওর। তো এখন ন্যাকামি করিস? সম্পর্কে জড়ানোর আগে মাথায় ছিল না? তো তুমি তো হাত ধুয়ে আমার পিছনে পড়েছিলে। হ্যাঁ সেটাই, তোকে আমার লাগবে। শোন রুহি, ব্রেকআপের কথা ভাবলে ভালো হবে না বলে দিচ্ছি। তোর পেছনে আমার 5 বছর 4 মাস গিয়েছে। আমার ওই সময়গুলোর হিসেব আমি বুঝে নেব খুব ভালো করে। আমি কিন্তু অতটা ভালো ছেলে নই, মাথায় রাখিস। এমন গুন্ডাদের মতো কথা বলছো কেন? মাথা খারাপ হয়ে গিয়েছে আমার।
সারাটা দিন আমার ফোন ধরিসনি, এখন একটা চুমু দিয়ে যা। রুহি কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। তন্ময় রাগি রাগি মুখ করে রাখে কিছুক্ষণ, তারপর হেসে ফেলে। ওর বুকে এলো পাথারি কিল ঘুষি মারতে মারতে চাপা কান্নায় ভেঙে পড়ে রুহি। তন্ময় ওকে সামলায়। এই মজা করেছি আমি, কিছু দিতে হবে না, শান্ত হও। খানিক বাদে রুহি শান্ত হয়ে বলে, কেউ মানবে না তন্ময়, ভাইয়ারা আমাকে মেরে ফেলবে। কারো মানতে হবে না। পালাবো? তো এটাই তো কথা ছিল। কোথায় যাব? বাবা ভাইয়েরা আমাকে ব্যবসায় রাখবে না শিওর, কিক মেরে তাড়িয়ে দেবে। তাই জব খুঁজছি আগে ভাগেই। তুইও মন দিয়ে পড়াশোনা কর, দুজনে জব করব, চাপ কম হবে। কথাটা শুনে রুহি হাসছে খিলখিল করে। ঠিক তখনই ছাদের দরজায় ধাক্কা পড়ে। ওপাশ থেকে জান্নাতের কণ্ঠ শোনা যায়। রুহি আপু, তুমি ছাদে? কিছুক্ষণ আগে পড়শিকে এসে নিয়ে গিয়েছে শাহিন আকন্দ। জান্নাত এতক্ষণ নিচেই ছিল। দোতলায় উঠে সব গোছগাছ করে রুহির খোঁজে ছাদে চলে আসে। তন্ময় চুপ করে রুহিকে ধরে রেখেছে। রুহি তোতলাতে তোতলাতে বলে, হ্যাঁ ছাদে আমি। দরজা খোলো। মাথা ধরেছে আমার, একটু একা থাকবো ভাবি। আর তুমি এত সময়ে অসময়ে ছাদে আসো কেন? হ্যাঁ, এত ছাদে কি তোমার? ভাইয়াকে বলে বকা খাওয়াবো? যাও এখন। জান্নাতের মুখটা মলিন হয়। অভিমানের সুরে বলে, হ্যাঁ, আমাকেই পেয়েছো সবাই, কপাল আমার। জান্নাত চলে গেলে তন্ময় রুহিকে ছেড়ে দেয়। আমি চলে যাচ্ছি, তুমি যাও। বেচারিকে ভাই বোন সবাই মিলে খুব কষ্ট দাও। তন্ময় ছাদের পাইপ বেয়ে নেমে যায়। রুহি চলে আসে জান্নাতের ঘরে। জান্নাত মুখ বেজার করে শাড়ি পরছিল। স্বামীর কল করে বলেছে রেডি হতে। রুহিকে দেখে জান্নাত মুখ ঘুরিয়ে নেয়। রুহি গিয়ে পেছন থেকে ভাবিকে জড়িয়ে ধরে বলে, রাগ করেছো? না তো। জান্নাতের শাড়ির কুচি ঠিক করে দিতে দিতে রুহি বলে, তুমি জানো ভাবি আমি তোমাকে কতটা পছন্দ করি? জান্নাত হাসে। হেসে বলে, জানি। সবকিছু গোছানো ছিল। রুহি আরো একবার সবকিছু চেক করে দেখলো। এরপর সুহানাকে ডাকলো। সুহানা ঘরে আসে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। এসে জান্নাতকে বলে, জান্নাত এটাও নিয়ে যাও। এটা কি? খুলেই দেখো। জান্নাত প্যাকেটটা খুলে দেখে। পরপর গাল দুটো লাল হয় লজ্জায়, কান দুটো গরম হয়। সুহানা বলে, হানিমুনে যাচ্ছ, চুটিয়ে প্রেম করবে বরের সাথে। বরকে খুশি করতে যা যা করতে হয় করবে। এই নিরিবিলি সময়টা কাজে লাগাবে। ধীরে ধীরে কৌশলের রাগী বরকে হাতের মুঠোয় আনবে, যাতে তোমার কথায় উঠবস করে। এইসব পড়লে বুঝি বর হাতের মুঠোয় চলে আসে? রুহি জান্নাতের কাজ চেপে বলে, না, বর রোমান্টিক হয়, হানিমুনে এইসব পরে, তবে বাইরে পরে বেরিও না, আবার খুন করে ফেলবে তোমার বর। বলতে বলতে রুহি হাসে। জান্নাতও শুকনো হাসি দেয়। রুহি জান্নাতের গালে হাত রেখে বলে, ভাইয়া সকালে এত বকলো বলে এখনো মন খারাপ? দুপাশে মাথা নাড়ে জান্নাত। রুহি ভাবিকে জড়িয়ে ধরে। যাও, কটা দিন আনন্দ করো। আমি শিওর ভাইয়া অন্তত হানিমুনে নিয়ে গিয়ে বকাঝকা করবে না। আর বকা দিলে টকাস টকাস করে চুমু দিয়ে দেবে, চুটকিতে রাগ করে যাবে। আমি ভাইয়ার ফুরফুরে মুড খুব কমই দেখেছি, তবে যখন হাসে মন খুলে হাসে, কি যে ভালো লাগে। লঞ্চ 9টায় ছাড়বে। স্বামীর 8টায় এসে জান্নাতকে নিয়ে গেল। ওদের সাথে বড় দুটো লাগেজ। ঢাকা পৌঁছে সব বন্ধুরা মিলে সেখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে, এমনটাই পরিকল্পনা করা। স্বামীর একটা ভিআইপি ফ্যামিলি লাউঞ্জ বুক করেছে 3 তলায়। লঞ্চ ঘাট অবধি সায়ন ওদের পৌঁছে দিয়ে গেল। জান্নাতের জীবনেই প্রথম এত বড় লঞ্চে ওঠা। এর আগে কখনো সে ঢাকা যায়নি। কেবিনে ঢুকে স্বামীর প্রয়োজনীয় সবকিছু কেবিন বয়কে দিয়ে আনিয়ে রাখলো। লঞ্চ ছাড়লে কেবিনের দৌড় আটবে, এরপর আর খুলবে না। জান্নাত দরজার কাছে দাঁড়িয়ে উকি ঝুঁকি মেরে সবকিছু দেখছে। 3 তলা ভিআইপিদের সাধারণ লোক সমাগম নেই। আরেকটু এগিয়ে গিয়ে জান্নাত করিডোরে গ্রিল ধরে দাঁড়ায়। আশেপাশে আরো অনেকগুলো লঞ্চ। ডান পাশে কিছুটা দূরে দুটো ছেলে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। জান্নাতকে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে দুজনেই। স্বামীর বুঝতে পেরে জান্নাতুলকে ডেকে নেয় ভেতরে। জান্নাত গিয়ে চুপচাপ বেডে বসে থাকে। খানিক বাদেই গায়ের শাড়িটা পাল্টে একটা সুতি শাড়ি পরে নেয়। স্বামীরও শার্ট প্যান্ট পাল্টে জান্নাতের পাশে বসে। নদী দেখতে বাইরে গিয়েছিলাম। মাথা নাড়ে জান্নাত। লঞ্চ ততক্ষণে ছেড়েছে। স্বামীর কাছের প্যাকেট জান্নাতের হাতে তুলে দিয়ে বলে, এখন দেখবে না, কুয়াশা পড়ছে। কাছে খেয়ে ঘুমিয়ে পড়ো। রাত 2টোর দিকে উঠিয়ে মেঘনা নদী দেখাবো। এটা কি আপনাদের লঞ্চ? না, আমাদের লঞ্চ আমতলী টু ঢাকা রুটে। এটা খানদের।
খেয়ে দিয়ে জান্নাত শুয়ে পড়ে। স্বামীরও কিছুক্ষণ ফোনে কাজ করে শোয়। কেবিন বয়কে ওয়ার্ন করে দিয়েছে স্বামী, সকালের আগে কোনোভাবে যেন তাদের বিরক্ত না করা হয়। রাতে তখন 2:30টার কাছাকাছি জান্নাত ছিল গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ গায়ে হাত রেখে কেউ জোরে ধাক্কা দিচ্ছে। টের পেয়ে জান্নাত ধরফড়িয়ে উঠে বসে চোখ বড় বড় করে দেখতে পায় স্বামীকে। জান্নাত ঘাবড়ে গিয়ে বলে, আপনি? কি হয়েছে? স্বামীর হাঁপাচ্ছে। জান্নাতের গালে একটা হাত রেখে নিজেকে যথাসাধ্য ঠান্ডা রেখে বলে, জান্নাতুল, ঘাবড়াবে না। শোনো, লঞ্চে আগুন লেগেছে, আমার সাথে এসো। জান্নাতের পেলব হাতটা ধরে টেনে নিয়ে যাচ্ছে স্বামী। জান্নাত নিজেকে সামলানোর সময়টুকু পায়নি, না পেরেছে কিছু জিজ্ঞেস করতে স্বামীকে। আশেপাশে আগুন দেখতে পাচ্ছে না জান্নাত, তবে চিৎকার চেঁচামেচিতে আশপাশটা ভারী হয়ে উঠেছে। জান্নাত বুঝতে পারছে না হচ্ছেটা কি আসলে। সে ভীত সন্ত্রস্ত হয়ে প্রশ্ন করল, আমরা কোথায় যাচ্ছি? একটা সেফ প্লেসে। দোতলায় আগুন ছড়িয়ে গেছে, 3 তলায় পৌঁছাতে সময় নেবে না। আমাদের রেলিং এর কাছে গিয়ে দাঁড়াতে হবে। মাঝ নদীতে আমরা সারিং চেষ্টা করছে দিশা ঘুরে কিনারা ঘেঁচার। আগুন লাগলো কিভাবে? জানি না, এসব দ্রুত পাচালাম। জান্নাতের হাতটা শক্ত করে ধরে রেখেছে স্বামীর। ওকে টেনে নিয়ে একেবারে কিনারায় দাঁড় করালো। চাদর দিয়ে ঢেকে দিল জান্নাতুলকে। আশেপাশে লোকজন ছোটাছুটি করছে, মহিলাগুলো করছে কান্নাকাটি। পোড়া পোড়া গন্ধে পরিবেশটা গুমোট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জান্নাতের বুক কাঁপছে এত আহাজারি দেখে। স্বামীকে বলে, মানুষ পড়েছে? দোতলায় কেবিন সব লক ছিল, আপাতত ট্রেস করা যাচ্ছে না। কেঁপে ওঠে জান্নাতুলের শরীরটা। দোয়া ইউনুস পড়তে শুরু করে দেয়। লোকজন ছুটছে দেদারসে। জান্নাতুলের গায়ে দুটো ছেলের ধাক্কা লাগলে স্বামীর ওকে টেনেই বুকের সাথে মিশিয়ে দাঁড়িয়ে থাকে। নিচু গলায় বলে, ভয় লাগছে? ঠোঁট উল্টে কেঁদে ফেলল জান্নাত। স্বামীর অভয় দিয়ে বলে, কিছু হবে না, আগুন 3 তলায় পৌঁছাতে পৌঁছাতে লঞ্চ কিনারে পৌঁছাবে। জান্নাত লোকটার বুকে মাথা গুজে রেখে হাঁপাচ্ছে। মানুষজন চেঁচিয়ে বলা বলি করছে আগুন 3 তলায় পৌঁছেছে। নিচতলা আর দোতলার ডেক থেকে অসংখ্য মানুষ যারা প্রাণ বাঁচাতে 3 তলায় উঠেছিল, এরা এবার 4 তলার সিঁড়ির দিকে ছুটছে। স্বামীর সিদ্ধান্ত নেয় 4 তলায় যাবে। জান্নাতের হাত ধরে দ্রুত পা চালাতেই ওদের সামনে এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হুমড়ি খেয়ে পড়ে যায়। জান্নাত ছুটে গিয়ে লোকটাকে টেনে তোলে। লোকটা তাদের সামনের কেবিনে উঠেছিল। জান্নাত দেখেছে। কণ্ঠে দরদ ঢেলে জান্নাত লোকটাকে বলে, দাদু আপনি ঠিক আছেন? লোকটা কাছে ঠিক মতো শ্বাস নিতে পারছে না, কোনো মতে বলে, আমার নাতিকে এনে দাও রুমেও। স্বামীর কয়েক পল জান্নাতকে দেখলো, তারপর বলল, নড়বে না এখান থেকে। বলে স্বামীর লাউঞ্জের দিকে ছুটল। গিয়ে ওই বৃদ্ধের 8 বছর বয়সী ঘুমন্ত নাতিকে টেনে তুলে নিয়ে আসলো। এরপর বৃদ্ধের নাতি আর বৃদ্ধকে ধরে ধরে 4 তলায় পৌঁছে দেয় ওরা। 4 তলায় মানুষ গিজ গিজ করছে। জান্নাতকে সামলে নিয়ে ভিড় ঠেলে একপাশে দাঁড় করিয়ে স্বামীর ওকে আড়াল করে দাঁড়িয়ে থাকে। এর মাঝে গুঞ্জন শোনা যায় 3 তলা রিভার সাইডের লাউঞ্জে 7-8 জন হাফিজি মাদ্রাসার বাচ্চা আটকা পড়েছে। কয়েকটা কম বয়সী যুবক ছেলে ছুট লাগায় বাচ্চাগুলোকে রেস্কিউ করতে। স্বামীর জান্নাতের দিকে তাকিয়ে বলে, একা থাকতে পারবে? কোথায় যাবেন? 3 তলায় যাবো আর আসবো। আমিও যাব। ধমকে ওঠে স্বামীর। হোয়াট? তুমি কি করবে? এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো আর এই ফোনটা সামলে রাখো। আমি আসা না পর্যন্ত এখান থেকে নড়বে না। বলে স্বামীর 3 তলার সিঁড়ির কাছে যায়। বাচ্চাগুলোকে স্বামীর লঞ্চে ওঠার সময় দেখেছে। নিদারুণ পবিত্রতা মাখা ছিল মুখগুলোতে। একটা ইসলামিক কন্টেস্টে অংশ নিতে ঢাকা যাচ্ছিল। স্বামীর সামনে এগিয়ে যায়। আসলে 3 তলায় আগুন পৌঁছেছে, তবে তাদের লাউঞ্জগুলোতে পৌঁছাতে ঢের দেরি। করিডর পেরিয়ে স্বামীর ডান পাশে রিভারসাইড এরিয়ায় যাওয়ার জন্য উদ্যত হয়। ঠিক তখনই তার পা থেমে যায়। ঘুরে পেছনে তাকাতেই দেখে জান্নাত ছুটে আসছে। ছুটতে ছুটতে এসে স্বামীর বুকে হুমড়ি খেয়ে পড়েছে। স্বামীর কর্কশ গলায় ধমকে ওঠে, কথা শোনো না কেন ফাসিল? একটা ছেলে আমার পেট ছুলো ইচ্ছে করে। ফোপাতে ফোপাতে বলে জান্নাত। রাগে কাঁপছে স্বামীর গা। বলে, চিনে দিতে পারবে? আজ বেঁচে পেলে কুত্তার বাচ্চাকে খেয়ে ফেলবো। আপনি কোথাও যাবেন না? তুমি আমাদের রুমে গিয়ে বসে জান্নাতুল, আমি আসছি। আমিও আপনার সাথে যাব। স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে জান্নাত। স্বামীকে যেতেই দেবে না কোথাও। স্বামীর জান্নাতুলের ঠুটনি ধরে উঁচুতে তুলে জান্নাতের চোখে চোখ রাখে। দুটো নিষ্পাপ চোখ, চোখ বেয়ে দরদর করে পানি ঝরছে। জান্নাত আবারও নাক টেনে বলে, আপনার সাথে যাব।
স্বামীর ওর কথা শোনে না। ওকে টেনে নিজেদের কেবিনে বসিয়ে স্বামীর বেরোয়। নিচতলা থেকে আরো মানুষ উঠছে, বেশিরভাগই আহত। হাফিজি মাদ্রাসার বাচ্চাগুলোকে রেস্কিউ করা হয়েছে। স্বামীর বয়োজ্যেষ্ঠ মহিলা যারা আহত তাদের ধরে ধরে 4 তলায় ওঠায়। আগুন লঞ্চের একপাশে লেগেছে। নিচতলা 2 তলা শেষ করে 3 তলাও পুড়ছে। লঞ্চ তখনও মাঝ নদীতে, কিনারা খুঁজে পাচ্ছে না। কুয়াশাচ্ছন্ন নদীপথ। স্বামীর 2 তলায়ও গেল 10-12 জন পুরুষের সাথে। কোনো মহিলা আটকা পড়েছে কিনা দেখতে। জান্নাত রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে ছটফট করছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর 3 জন লোক যখন দোতলা থেকে আসলো, খুঁজে খুঁজেও জান্নাত স্বামীকে দেখে না। হিতাহিত জ্ঞান হারিয়ে জান্নাত দোতলায় ছোটে গিয়ে দেখে সর্বত্র ধোঁয়া। আগুন 3টা ইউনিটের 2টো ইউনিট পুড়িয়ে দিয়েছে একেবারে। বিচ্ছিরি পোড়া গন্ধে গুলিয়ে উঠে জান্নাতের পেট। জান্নাতের পা খালি। লোহার মেঝেটা অসম্ভব গরম আগুনের তাপে পা পুড়ে যাচ্ছে জান্নাতের। সে তীব্র আর্তনাদ করে ওঠে। শুনছেন? আপনি কই? ডান পাশ থেকে ছুটে আসে স্বামীর। চোখ বড় বড় করে জান্নাতকে দেখে কয়েক পল। ছুটে সে ওকে ধরে চেঁচায়, এই ফাজিল, এখানে এসেছো কেন? আপনি কই কই যান? হ্যাঁ, ডুকরে কেঁদে ওঠে জান্নাত। জবাব না দিয়ে স্বামীর ওকে টেনে 3 তলায় ওঠায়। 3 তলায় উঠে স্বামীর চোখ উঠল কপালে। আগুন ছড়িয়ে গিয়ে সিঁড়ির কাছে রাস্তা ব্লক। স্বামীর এবার ঘাবড়ে যায়। জান্নাতের দিকে তাকিয়ে বলে, চলো, মিডল লঞ্চের করিডোর হয়ে যায়। মিডল লাউঞ্জের করিডোরেও আগুন। স্বামীর এবার ভীষণ আতঙ্কিত হয়ে জান্নাতকে একপাশে দাঁড় করিয়ে রেখে বলে, আমি পথ খুঁজছি। জান্নাত কাছে শক্ত করে স্বামীর হাত ধরে রেখে কেঁদে বলে, আমিও খুঁজব। তুমি আমাকে সাফার করাচ্ছ জান্নাতুল। আপনি কিছু বলার আগে করিডোরের কাঠে স্লাইডিং ডোর ধপ করে পড়ে যায়। ওপাশে একটা ভলেন্টিয়ার টিম ইতিমধ্যে পানি তোলার এবং নামানোর ব্যবস্থা করেছে। তবে 3 তলার আগুন নেভানো যাচ্ছে না। এর মাঝে বিকট চিৎকার দিয়ে ওঠে জান্নাত। পেছনের এক্সিটের সাথে ঝুলতে থাকা পর্দা পড়তে পড়তে কখন তার শাড়ির আঁচলে আগুন লেগেছে সে টের পায়নি। জান্নাতের চিৎকারে স্বামীর ঘুরে তাকাতেই তার পাগল হবার মতো অবস্থা হয়। চেঁচাচ্ছে স্বামীর। ও আল্লাহ! হিতাহিত জ্ঞান হারিয়ে টেনে টেনে জান্নাতের আঁচল খুলে নিচে ফেলে স্বামীর পা দিয়ে পিষে আগুন নেভাতে ব্যস্ত। ও লজ্জা ঢাকতে মিশিয়ে নিল নিজের সাথে। আঁচলের অগ্রভাগ পুড়েছে। উঠিয়ে জান্নাতের কাঁধে তুলে এবার বেশ রেগে মেগে স্বামীর চেঁচিয়ে বলে, কি হতো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে? কেন চলে চেপেছ? অতি ফাজিল। কাঁদছে জান্নাত। তার গায়ে একটু আগে আগুন লেগে যাচ্ছিল। ভাবতেই গা অবশ হচ্ছে। তার মনে হচ্ছে সে জ্ঞান হারিয়ে ফেলবে। আটকে আটকে কোনো মতে জান্নাত কেঁদে স্বামীকে ওই সময় বলে, আপনি আপনি আমি কি? আমি আমি আপনার দ্বিতীয় বউ হতে পারি আছাত্রা কেউ। আপনি তো আমার প্রথম স্বামী এবং আপনি আমার শুধু আপনিই আছেন। স্বামীর অনিমেষে চেয়ে আছে গোলগাল মুখটার দিকে। ততক্ষণে জান্নাত জ্ঞান হারায়। এরপর আরো 20 মিনিট লাগে 3 তলার আগুন কিছুটা নেভাতে। একদিক থেকে পানি তোলা হচ্ছে, আরেক দিক থেকে সেটা নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এবং স্বামীর বাকিটা সময় জান্নাতকে বুকের সাথে মিশিয়ে দাঁড়িয়ে আছে থমথমে মুখে। রাস্তা পরিষ্কার হলে ওকে কোলে তুলে 3 তলায় নিজেদের কেবিনে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে দরজায় হেলান দিয়ে। লঞ্চ চাঁদপুরের কিছুটা আগে একটা নির্জন চরে ঘাটি গাড়ে। তখন ফজরের আজান দিয়েছে। লোকজন হুড়মুড়িয়ে লাফিয়ে লাফিয়ে নামছে লঞ্চ থেকে। ফায়ার সার্ভিসের 2টো বিশেষ টিম ততক্ষণে পৌঁছে আগুন নিভিয়ে দিয়েছে। 4 তলা বিশিষ্ট লঞ্চটাকে ভোরের আলোয় ভুতুড়ে লাগছে পুরো। জান্নাতের জ্ঞান ফিরতেই ওকে পানি খাইয়ে দেয় স্বামীর। ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম আহতদের অ্যাম্বুলেন্স করে চাঁদপুর সদর হসপিটালে নিয়ে যায়। বাকিদের জন্য সদরঘাট থেকে ভোর 5টা নাগাদ আরেকটি লঞ্চ চলে আসে। ভলেন্টিয়ার টিম লোকজন এবং বেঁচে যাওয়া মালামাল অন্য লঞ্চে তুলে দেয়। সৌভাগ্যবশত সে রাতে একজনও মারা যায়নি। বড়জোর গুরুতর আহত হয়েছিল কেউ কেউ। একটা রুদ্ধশ্বাস ভয়াবহ রাত কাটিয়ে জান্নাত জমে আছে। জ্ঞান ফেরার পর তার শরীর আরো বেশি করে কাঁপছিল। ভোরের আলো প্রস্ফুটিত হবার সাথে সাথে স্বামীর ওকে জোর করে একটা মাফিন খাইয়ে দিল। আর জান্নাত শুধু পাগলের মতো স্বামীর শরীর হাতিয়ে যাচ্ছিল, দেখছিল তার স্বামী ঠিক আছে কিনা। বইয়ের ছটফটানি দেখে স্বামীর নিরুদ্বেগ ঠান্ডা গলায় বলে, লাগেনি আগুন, আই এম সেফ।
একটার পর একটা ফোন কল রিসিভ করতে করতে ক্লান্ত স্বামীর। রিজিয়া বণিক দুর্ঘটনার খবর পেয়ে রাতে 3 বার বেহুশ হয়েছেন। শারফা চৌধুরীর বুকে ব্যথা উঠেছে। ভিডিও কলে ছেলের মুখটা দেখে কান্নায় ভেঙে পড়ে রিজিয়া। তুই বৌমাকে নিয়ে চলে আয়, ঘুরতে হবে না বাপ। মা, আগে ঢাকা পৌঁছে নেই, তারপর একটা সিদ্ধান্ত না যাবে। নির্লিপ্ত জবাব স্বামীর। দৃষ্টি জান্নাতের দিকে, চোখে একটি নিদারুণ সরলতা। স্বামীর অবচেতন মনে গতকাল রাত থেকে সেসবই দেখছে। বাড়ির সবাই নির্ঘুম একটা রাত কাটিয়েছে। ভিডিও কলে স্বামীকে প্রমাণ দেখাতে হলো তারা দুজনে আসলেই অক্ষত। সদরঘাট পৌঁছাতে পৌঁছাতে সকাল 9টা বেজে গিয়েছে। চিন্তিত আতঙ্কিত বন্ধু ও বন্ধু পত্নীরা সকলে ছুটে এসেছে স্বামীর আর তার বউকে রিসিভ করতে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বসুন্ধরা আবাসিকে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 11টা প্রায়। এটা স্বামীর খুব কাছের বন্ধু নিলয়ের অ্যাপার্টমেন্ট। ট্রিপে তারাও যাচ্ছে জান্নাতের সাথে। হালকা নাস্তা সেরে জান্নাত শুয়ে রইল তাদের যে ঘরটা দেওয়া হয়েছে সেখানে গিয়ে। খানিক বাদে স্বামীর ঘরে ঢুকলো। জান্নাত উঠে বসলো। ওর কাছে এসে বসলো স্বামীর। আলতো করে মাথায় হাত বুলিয়ে বলল, শরীর ঠিক আছে? জি। আমরা কি বরিশাল ফিরে যাচ্ছি? না, সিলেটে যাব। দুর্ঘটনা ঘটেছিল, ঘটে গেছে, ফিরে গিয়ে কি লাভ? আজ রাতটা এখানে থেকে আগামীকাল সকালে রওনা দেব। শুয়ে পড়ল জান্নাত। আবার উঠল। উঠে চলে গেল জানালার কাছে। উঁচু দালান থেকে ঢাকা শহরটা দেখছে। নতুন পরিবেশে কেমন অস্বস্তি হচ্ছে তার। গত রাতের ঘর থেকে বেরোতে যদিও পেরেছে, অ্যাপার্টমেন্টে আরো অনেক মানুষ রয়েছে। বসার ঘরে আড্ডা দিচ্ছে তারা। ওরা স্বামীর বন্ধু এবং বন্ধু পত্নীরা। জান্নাত যায় না সেখানে। ঘুরে তাকিয়ে দেখে স্বামীকে, যে শুয়ে শুয়ে ফোন নিয়ে ব্যস্ত ছিল। বিগত একদিন পরে একটু হাত ছেড়েছে সে। হঠাৎ কি হলো জান্নাত বুঝতে পারল না। স্বামীর সহজে মুখভঙ্গি পাল্টে গেল মোবাইল দেখতে দেখতে। পরপর জান্নাতের দিকেও এক পলক তাকালো এবং চোখে দৃষ্টি ফের মোবাইলের স্ক্রিনে রেখে পড়তে শুরু করলো। স্বামী বউকে পড়ায়। এদিকে বউ সহপাঠীর সাথে জড়িয়ে যায় প্রণয়ের সম্পর্কে। অতঃপর তালাক চাইল স্বামীর কাছে। স্বামী তালাক দিতে রাজি না হওয়ায় মিথ্যে নির্যাতনের মামলায় ফাঁসালো স্বামীকে। ওটা নিউজ 24 ঘন্টার ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি খবর। স্বামীর ইচ্ছে করে জান্নাতকে শুনিয়ে পড়ল। জান্নাত নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে আছে। পরপর স্বামীর নিজে নিজে ওই ভিকটিম স্বামীকে গালি দিয়ে বলল, শালা বলদ, পড়াতে গেছিলে কেন? বেশ হয়েছে, তোর সাথে এটাই হওয়া উচিত। একটা সুপ্ত দীর্ঘশ্বাস বইল জান্নাতের অন্তরে। জান্নাত নিজেও বুঝল না তা। খানিক বাদে আবারও স্বামীর কণ্ঠ। আজই তার চোখ পড়েছে একটা মনস্তান্ত্রিক কনসালটেন্টের গ্রুপে। পরিচয় লুকিয়ে এক ভদ্রমহিলা পোস্ট দিয়েছেন, আমি একজন হাউস ওয়াইফ, ইদানিং বেশ মানসিক চাপে ভুগছি। আমার স্বামী থেকে আমি ভার্বাল অ্যাবিউজের শিকার হয়ে রোজ। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। পান থেকে চুন খসলেই খালি গালি দেয়। এমনিতে সে আমার ব্যাপারে যত্নশীল, ভালোবাসে, এটা অস্বীকার করব না। তবু অফিস থেকে ফিরেই শুরু করে ধমকাধমকি আর গালাগাল। দিন দিন সহ্যের বাইরে চলে যাচ্ছে সব। 7 বছর ধরে ধৈর্য ধরেছি, তাকে ঠিক করার চেষ্টা করেছি, আর সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমি এখন কি করব? তালাক চাইব? পোস্টার স্বামীর গভীর মনোযোগে পড়ল। পরপর লম্বা শ্বাস ফেলে চোখ মুখ কঠিন করে আপন মনে বলে, দাও তালাক। তোমার মতো অধৈর্যশীল নারী এক স্বামী কেন? 7 স্বামীর ঘর বদলালেও শান্তি পাবে না। ধমকাধমকি করে তো কি হয়? আবার বলো ভালোবাসে। একটা পুরুষ বাইরে খাটুনে দিয়ে এসে তোমাকে মাথা উঠিয়ে নাচানাচি করবে? ফালতু মহিলা। জান্নাত জানালার কাছে দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকে স্বামীর কাণ্ড। এবার প্রকাশ্যে ছাড়ে দীর্ঘশ্বাস। মোট 4 জুটি যাবে। বন্ধুদের মধ্যে জাহিদ এবং গালিব অবিবাহিত। ওদের নিয়ে 10 জনের একটা গ্রুপ। খেতে খেতে বাকি পরিকল্পনা জানিয়ে দেয় তানভীর। পুরো ট্রিপের জার্নিটা হবে উপভোগ্য। ট্রেনে জেনারেল প্যাসেঞ্জারি থেকে শুরু করে পায়ে হেঁটে ট্রিপটা উপভোগ করবে তারা। ইতিমধ্যে একটা রিসর্টে 5টা কটেজ বুক করে রেখেছে। রাতে খাবার টেবিলে আড্ডার আসর বসেছে। জান্নাত অবশ্য দূরেই থাকছে। স্বামীর তার বন্ধুদের সাথে কোনো রকম হাসাহাসি করতে নিষেধ করে দিয়েছে কড়া গলায়। লম্বা ঘোমটা টেনে মাথা নিচু করে শুধু খাচ্ছিল জান্নাত। স্বামীর 4 জন বিবাহিত বন্ধু তানভীর, নিলয়, সিয়াম, রাকিবের স্ত্রীদের আর চোখে দেখছিল সে। ওনারা সবাই কেউ ডাক্তার, নত ডাক্তারি পড়ছে। জান্নাতুলি সব থেকে ছোট। জান্নাতের সাথে এদের সবার বয়সের ব্যবধান 11-12 বছরের। তানভীরের বউ শুক্তি আলোচনার মাঝে জান্নাতকে বলে, ভাবি কি একটুতে জ্ঞান হারিয়ে ফেলেন? শুনেছিলাম বাসর ঘরেও জ্ঞান হারিয়েছিলেন।
স্বামীর ভাইকে দেখে। সবাই উচ্চস্বরে হেসে ওঠে। জান্নাতুল এই ধরনের কথার কি জবাব দিবে বুঝতে পারছে না। স্বামীর বলে ওঠে, মেয়ে মানুষ কথা কথা জ্ঞান হারাবে, স্বাভাবিক। নয়তো কি পুরুষ কথা কথা জ্ঞান হারাবে? শক্তি আর নিলয়ের বউ রাফিয়া বলে, আমরা কিন্তু জ্ঞান হারাই না। স্বামীর সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বলে, আপনার মেয়ে? সবাই হাসছে, জান্নাত ব্যতীত। জাহিদ জান্নাতের দিকে তাকিয়ে বলে, স্বামীর এক পলক জান্নাতকে দেখে গম্ভীর হয়ে বলে, শরীর খারাপ লাগলে ঘরে গিয়ে শুয়ে পড়ো। এখন বন্ধুরা মিলে আড্ডা দেবে। স্বামীর চাচ্ছে না সবার বউয়ের মতো তার বউ এখানে বসে একটু পর পর হা হা হি হি করুক, তাই আগে ভাগে সিগন্যাল দিয়ে পাঠিয়ে দিয়েছে ঘরে। 8 ঘন্টা টানা ঘুমিয়েছে জান্নাত ক্লান্তিতে। সকালে উঠে বুঝতে পারল শরীরটা সম্পূর্ণ ঠিকঠাক। ওরা খুব ভোরে রওনা দিয়েছে। স্বামীর জান্নাতের 2টো ব্যাগই অক্ষত অবস্থায় আনতে পেরেছে। ট্রেনের একটা লোকাল বগিতে সবাই উঠেছে। ওদের সাথে কিছু কলেজ স্টুডেন্ট রয়েছে এই বগিতে। স্বামীর অবশ্য এভাবে জার্নি করাতে আপত্তি ছিল, কিন্তু বন্ধুদের কাছে ওর সে আপত্তি টেকেনি। কলেজ স্টুডেন্টরা পরের স্টেশনে নেমে যাবে। ভীষণ ফুর্তিবাজ ওরা সবাই। একটা ছেলে গিটার হাতে গান গাইছে ওদের গ্রুপে। স্বামীর বন্ধু জাহিদ ক্যামেরা হাতে ভিডিও করছে ছেলে মেয়েগুলোকে। স্বামীর পাশে জানালার কাছে চুপচাপ বসেছিল জান্নাত। তার গায়ে বেগুনি একটা সুতির শাড়ি, শাড়ির ওপর চাদর, মাথায় ঘোমটা, আর চোখে সে শুধু কলেজ ড্রেস পড়ুয়া ছেলে মেয়েকে দেখছিল। কিশোরী ছেলে মেয়েগুলো তারই বয়সী। আকাশি রঙের কলেজ ড্রেস, গলায় স্টুডেন্ট আইডি কার্ড, দুপাশে 2টো বেনি আর একরাশ চঞ্চলতা। মুগ্ধতা সরছে না জান্নাতের দুচোখ থেকে। মেয়েগুলো হাসছে, একজন আরেকজনের বেনি ধরে টানছে। ওদের হাসি খুনসুটি দেখে জান্নাত হেসে ফেলে উচ্চ শব্দে। স্বামী তৎক্ষণাৎ জান্নাতের দিকে তাকাতেই জান্নাত মুখ ঘুরিয়ে জানালায় দৃষ্টি দিয়ে রাখে। আকাশে ভেসে বেড়ানোর সাদা সাদা মেঘগুলো ঘুরে সরে যাচ্ছে। ওরা লুকোচ্ছে, যেমন করে জান্নাতের মন খারাপের কথাগুলো লুকিয়ে যায় দ্রুত। সিলেটে পৌঁছাতে বিকেল। যে যার পছন্দ মতো কটেজ বেছে নিয়ে উঠে যায়। শুরুতেই গোসল সেরে ভিডিও কলে শাশুড়ি ননদের সাথে কথা বলে নেয় জান্নাতুল। রিজিয়া বণিক নানা আদেশ উপদেশ দেন পুত্রবধূকে। কোথাও বের হবার আগে কি কি দোয়া পড়তে হবে বলে দিলেন। হাতটাকে সব সময় স্বামীর হাতে মুঠোয় রাখতে বললেন, যাতে করে জান্নাত হারিয়ে না যায়। ওরা সবাই সেদিন বেশি দূরে গেল না। চা বাগান দেখার পরিকল্পনা সকালের জন্য তুলে রাখে। সন্ধেটা আশেপাশের একটা টিলার কাছে থেকে ঘুরে আসে। গালিব সব জুটিদের সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেয়। স্বামীর পাশে জান্নাতকে দাঁড়াতে বলে গালিব জান্নাতকে বলে, ভাবি, আরে হাসুন একটু। হাসার জন্য শামীমের অনুমতি নেবেন? জান্নাত মলিন হাসে। গালিব ওদের দুজনের সুন্দর কিছু ছবি তুলে দেয় সে মুহূর্তে। রাতে ডিনার সেরে স্বামীর জান্নাতকে নিয়ে কটেজে ফেরে। বাকিরা রিসর্টের বাগানে আড্ডা দিচ্ছে। স্বামীর তাতে অংশ নেয়নি। গত রাতের ধকল, সারাদিন জার্নি শেষে খুব মাথা ধরেছিল। কটেজটা জান্নাতের ভীষণ পছন্দ হয়েছে, ঠিক একটা কুড়ে ঘরের মতো। কাঠের পাটাতন। ঘুরে ঘুরে জান্নাত সেসব দেখছিল। স্বামীর শার্ট না ছেড়ে বিছানায় এসে সোজা হয়ে শুয়ে পড়েছে। লাগেজ 2টো ঘরের এক কোণে রাখা তখনও। স্বামীর বলে, লাগেজ থেকে জামা কাপড় বের করে কাবার্ডে রাখো, আমরা এখানে 7 দিন আছি। জান্নাত মাথা নেড়ে লাগেজ খালি করছে। স্বামীর শুয়ে শুয়ে ওকে দেখছে। হঠাৎ বলে, ওটা কি শপিং ব্যাগে? উঠে বসে স্বামীর। শপিং ব্যাগ নেওয়া হাতটা জান্নাতের কাছে। লজ্জার সংকোচে মাটিতে মিশে যাচ্ছিল সে। স্বামীর চিন্তিত ভঙ্গিতে এগিয়ে এসে খপ করে জান্নাতের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। জান্নাত অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। স্বামীর ব্যাগের ভেতরে কি আছে দেখতে বিছানায় ঢেলে দেয় সেসব। 3 রঙের 3টা ট্রান্সপারেন্ট নাইটি, সাথে 3টা শাগ। স্বামীর জান্নাতের দিকে তাকায় তড়িৎ। থরথরিয়ে কাঁপছে জান্নাত। স্বামীর কিছু বলার আগেই কাঁপা কাঁপা গলায় বলল, বড়ভাবে জোর করে দিয়ে দিল, বারণ করেছি তবু। স্বামীর একবার নাইটিগুলো দেখছে, একবার দেখছে জান্নাতকে। জান্নাত চোখ তুলে তাকাচ্ছেই না। তার ইচ্ছে করছে ছুটে কোথাও বেরিয়ে যেতে। লোকটা কি এখন তাকে ধমকাবে, বলবে, এসব বেহায়াপনা শিখছো বড় ভাবের কাছ থেকে? এক চড়ে দাঁত খুলে ফেলবো। কিন্তু স্বামী সেরকম কিছুই বলে না। খানিকটা সময় চুপ করে থেকে হঠাৎ জরদ গম্ভীর স্বরে বলল, গোলাপিটা পরে এসো। জান্নাত চকিতে চোখ তুলে তাকায়। স্বামীর চোখে দৃষ্টি স্বাভাবিক। জান্নাত হাঁসফাঁস করছে। দুপাশে ঘন ঘন মাথা নেড়ে কাতর স্বরে বলে, না।
স্বামীর বিছানায় চুপচাপ বসে। জান্নাতের দিকে তাকিয়ে আবারও ঠান্ডা গলায় বলে, দেখব। 10 মিনিট বাদে চেঞ্জিং কর্নারে পর্দার আড়াল থেকে জান্নাত বেরোচ্ছিল না। স্বামীর বিছানায় বসে ওকে ডাকলো। জান্নাতুল, বেরিয়ে এসো। জান্নাত বেরোলো, তবে পর্দা টেনে দিয়ে আড়াল করে রাখলো নিজেকে। স্বামীর কিছু পল তাকিয়ে থেকে বলে, পর্দা সরাও। দুপাশে মাথা নাড়ে জান্নাত। আমি উঠবো? গম্ভীর স্বর মৃদু ধমকায়। এটা বাজে। ক্ষীণ আওয়াজে জান্নাত বলে। স্বামীর হো হো করে হেসে উঠল আচানক। জান্নাত অবাক হয়ে দেখল লোকটাকে। এই প্রথম জান্নাত এমন করে হাসতে দেখল লোকটাকে। বিস্ময়ে বিভূত হয়ে চেয়েই থাকলো সে। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে স্বামীর বলে, সরাও। আমি মরে যাব। আকুতি নিয়ে বলে জান্নাত। স্বামী তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। জান্নাত পর্দা টেনে নিয়ে পেছতে থাকে, পালাতে চায় যেন। স্বামীর ভ্রু কুঁচকে ফেলে, পরপর চওড়া হাসি হেসে লম্বা কদমে এগিয়ে যায়। কিছুক্ষণ ঘরময় ছোটাছুটির পর জান্নাত যখন ধরা দিল, স্বামীর ওকে নিয়ে বিছানায় পড়ল। এতক্ষণ বইয়ের সাথে ছোটাছুটি খুনসুটি করে হাসি উঠেছে স্বামীর। হাঁপাতে হাঁপাতে বলল, কি বললে? এটা বাজে? জান্নাত চোখ বুজে আছে, বুক কাঁপছে সবেগে। স্বামীর পর্দার কাপড়টা সরিয়ে ধীরে ধীরে অনাবৃত করলো জান্নাতকে। গোলাপি পোশাকটায় জান্নাতকে একেবারে অন্যরকম লাগছে। এমন আগে কখনো লাগেনি, এভাবে কখনো দেখেনি জান্নাতকে। আলাদা সৌন্দর্য। স্বামীর নেশালো দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখছে। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, আমার তরফ থেকে বড় ভাবিকে ধন্যবাদ দিও। জান্নাত চোখ মেলে না, হৃদস্পন্দন সামলাতে ব্যস্ত সে। স্বামীর আরো কিছুক্ষণ ওকে দেখে বলে, কেমন লাগছে বলবো? এরপর জান্নাতের কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কিছু বলতেই জান্নাত দোকান চেপে ধরল। স্বামীর তখন হাসতে হাসতে ভেঙে পড়ে। সে হাসি আর থামলই না। জান্নাত চোখ খোলে তখন, চেয়ে চেয়ে লোকটার হাসি দেখে। এক অন্যরকম স্বামীর, সম্পূর্ণ অন্যরকম। ধীরে ধীরে জান্নাত এক হাতে স্বামীর একটা গাল ছই। স্বামীর তখনও হেসে যাচ্ছে। জান্নাত মুগ্ধ চোখে স্বামীরকে দেখছে। মনে মনে ভাবছে, সময় এখানেই থেমে যেতে পারে না। লোকটা যদি সবসময় এভাবে হাসতে থাকতো, যদি এভাবে লোকটাকে দেখে জান্নাতের ভয় না হতো, যদি আর না বকতো সবার সামনে, হঠাৎ হঠাৎ তুই তোকারি না করতো, মাঝরাতে রাগ দেখিয়ে জান্নাতকে যদি না ছুতো, খুব ভালো হতো। তবে জান্নাত এটুকুর সুখ নিয়েই কাটিয়ে দিত বেলা। পড়াশোনা করেও হেদিয়ে মরতো না তবে।